ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা লকডাউনে ভুক্তভোগী, লকডাউন চলছেই, কিন্তু পড়াশোনাটাকে থামিয়ে রাখলে চলবে না, কারণ লকডাউন কেটে একদিন এই রাতের পরে অন্ধকার আসবেই, আমরা আবার স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করব। তখন পরীক্ষাগুলো কিন্তু প্রায় একই সময়ে হবে, তাই আমাদেরকে পড়াশোনাটা এখন চালিয়ে যেতেই হবে এই প্রতিযোগিতায়, যাতে আমরা টিকে থাকতে পারি। তো আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি ক্লাস 10, 11 এবং 12-এর একদম সিস্টেমেটিক্যালি চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো আপলোড করছি সমস্ত স্টুডেন্টের জন্য। আমি পশ্চিম ঘোষপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের কেমিস্ট্রি টিচার। আজকে এখন পড়াবো কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কেমিস্ট্রির। যখন কোনো একটা মৌল যৌগের মধ্যে থাকে, যেমন NaCl, যেমন CH4 মিথেন, সোডিয়াম ক্লোরাইড, CaO ক্যালসিয়াম অক্সাইড, কোনো একটা মৌল যখন কোনো একটা যৌগের মধ্যে থাকে তখন সেটা সবচেয়ে সুস্থিত অবস্থায় থাকে, তখন ওর এনার্জি সবচেয়ে কম থাকে। এনার্জি কম মানে সবচেয়ে বেশি স্টেবল। এবং যখন ওরা ওই যৌগের মধ্যে থাকে তখন কোনো না কোনো একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়। কত রকম আকর্ষণ বল বা কত রকম ভাবে একাধিক মৌল নিজেদের মধ্যে যুক্ত হতে পারে, যত রকম ভাবে যুক্ত হতে পারে সেটা সেইগুলোকেই নাম দেওয়া হয়েছে বন্ধন। ওই যে যুক্ত হয়ে যেভাবে যুক্ত হয়ে থাকছে পরস্পরের সাথে, সেটাকে বলা হচ্ছে বন্ধন। রাসায়নিক বন্ধন কত রকম হয়? সমযোজী বন্ধন হয়, তড়িৎযোজী বন্ধন হয় বা আয়নীয়, অসমযোজী বন্ধন হয়। এছাড়াও আরো অনেক রকম বন্ধন আছে, যেমন হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়াল বন্ধন, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, আরো অনেক রকম বন্ধন আছে বিভিন্ন যৌগের ক্ষেত্রে। কিন্তু আমাদের আলোচনার বিষয় এই তিনটের মধ্যে। তোমাদের সিলেবাসে এই দুটো আছে, কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসবে। এখন এই বন্ধন গঠন করবে কেন? একটা মৌল বন্ধন গঠন করার উদ্দেশ্যটা কি? তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো একটা সুস্থিত কাঠামো লাভ করা। একটা সোডিয়াম, আমরা নিষ্ক্রিয় মৌলগুলোকে চিনি: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। রেডন তেজস্ক্রিয়। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, নিয়নের 2, 8, 10টা ইলেকট্রন, আর্গন 2, 8, 8 এরকম চলছে। এবং সবকটাই দেখতে পাচ্ছি হিলিয়াম ছাড়া সবারই বাইরের কক্ষে 8টা ইলেকট্রন বর্তমান। তো এরকম স্টেবল, এদের বিক্রিয়া করার প্রবণতা খুব কম। এই সমস্ত এই যে মৌলগুলো লিখেছি, নিষ্ক্রিয় মৌলগুলো, নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলো, এইগুলোর বিক্রিয়া করার প্রবণতা খুব কম, তার মানে এদের স্টেবিলিটি খুব বেশি। তাই অন্যান্য মৌলগুলোও চাইবে এদের মতো স্টেবিলিটি লাভ করতে। তো এদের মতো স্টেবিলিটি লাভ করা মানে এদের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করা। এবং সব ক্ষেত্রেই যে বন্ধনগুলো গঠন হচ্ছে, এক্ষেত্রে সবাই বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকেই ব্যবহার করছে, এবং সেখান থেকেই ধরে নেওয়া যায় যে এরা এই নিষ্ক্রিয় মৌলগুলোর মতো ইলেকট্রন কাঠামো লাভ করার চেষ্টা করছে। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা সবাই জানো 2, 8, 1। কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 1টা ইলেকট্রন বর্তমান। এই এক তো সোডিয়াম 2, 8, 1, বাইরের কক্ষে 1টা ইলেকট্রন বর্তমান। যদি এই একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হবে। আরও একটা হতে পারে 7টা ইলেকট্রন গ্রহণ করে নিয়ে করতে পারে। তো 7টা ইলেকট্রন গ্রহণ করা সহজ না একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ? একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া 7টা ইলেকট্রন গ্রহণ করার থেকে অনেক বেশি সহজ প্রক্রিয়া। ফলে সোডিয়াম তার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হবে, এবং ইলেকট্রন বিন্যাস যেটা হবে সেটা হবে 2, 8। ফলে এটা নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো কাঠামো লাভ করবে। তো এই সমস্ত ক্ষেত্রেই সবাই নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করারই চেষ্টা করে। বড় হয়ে দেখবে এর কিছু ব্যতিক্রমও আছে, সেগুলো আমরা পড়বো। সেগুলো কেন স্টেবল হয়, সেগুলো অন্যান্য ব্যাপার, আরও ভেতরের ব্যাপার আছে, সেগুলো শিখলে তবেই আলোচনা করা সম্ভব। এখন আমরা চলে যাব সমযোজী বন্ধনে বা কোভ্যালেন্ট বন্ড। পজ করে দিতে পারিস। বন্ধন, এটা ইংরেজিতে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। আমাকে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার সমযোজী বন্ধন কাদের মধ্যে হয়, বুঝবো কি করে?
সমযোজী বন্ধন হয় যে সমযোজী বন্ধন, সম মানে সমান যোজ্যতা বিশিষ্ট বন্ধন, মানে এরা নিজেদের মধ্যে সমান সমান ইলেকট্রন শেয়ার করবে। ধরো কেউ একটা দুই বন্ধু ধরো খেলাধুলা করবে, কিছু একটা উপকরণ কিনতে হবে, তাদের 100 টাকা প্রয়োজন, দুজনের কাছেই কিন্তু 50 টাকা করে আছে, কারো কাছে 100 টাকা নেই, দুজনের কাছে 100 টাকা কারো কাছেই পুরোপুরি নেই, দুজনের কাছে 100 টাকার কম আছে, 50 টাকার বেশি আছে। তাহলে ওরা কি করবে, দুজনেই 50 টাকা করে দিয়ে দুজনেই সমানভাবে যাতে ওই খেলার উপকরণটাকে ব্যবহার করতে পারে সেই রকম ব্যবস্থা করবে। যেমন এখানেও সেই রকম, যেমন শেয়ার ব্যাপারটা হয়, শেয়ার করে যখন করা হয় সেইগুলো সেই রকমভাবেই সমযোজী বন্ধনটা গঠিত হবে। এখানে ইলেকট্রনের শেয়ার হবে, দুজনেই দুটো অ্যাটম, 3টে অ্যাটম বা 4টে অ্যাটম, যারা যেমনভাবে বন্ধনটা যখন গঠন করবে তখন তারা সমানভাবে ইলেকট্রনটাকে শেয়ার করবে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে, কিন্তু দুজনেই ভাগাভাগি করবে না, একটা ইলেকট্রন জোড় গঠন করবে। কিভাবে দেখা যাক, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, দুটো হাইড্রোজেনের প্রত্যেকের একটা করে ইলেকট্রন আছে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, দুটো ইলেকট্রন। তাহলে হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌল কোনটা, হিলিয়াম। হাইড্রোজেনটা হিলিয়ামের মতো কাঠামো গঠন করবে। এখন দেখো এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এটারও একটা ইলেকট্রন আছে, দুজনের মধ্যে কারোরই সম্ভব নয় দুটো ইলেকট্রন হিলিয়ামের মতো করার, যতক্ষণ না দুটোকেই দুজনে ব্যবহার করছে। তাহলে এখানে কি হবে, যদি এই হাইড্রোজেনটা একে দিয়ে দেয় পুরোপুরি, তাহলে এর দুটো হবে, কিন্তু এর তো ফাঁকা হয়ে যাবে, সেটা হবে না, বা উল্টোটা করলেও দুজনেরই হবে না। এখন এরা দুজনেই যদি ইলেকট্রনটাকে এখানে দিয়ে একটা ইলেকট্রন জোড় গঠন করে এবং সেটাকে দুজনেই যদি সমানভাবে ব্যবহার করে, দুটো ইলেকট্রনই দুজনে দিয়ে দুজনেই সমানভাবে ইলেকট্রন জোড়টাকে যদি ব্যবহার করে, তাহলে কিন্তু ওই ঘটনাটা হিলিয়ামের মতো কাঠামোটা পাওয়াটা কিছুটা হলেও সম্ভব। ফলে এই যে ইলেকট্রন জোড়টা গঠন হলো এটাকেই বলা হয় বন্ধন। এই বন্ধনটা হলো সমযোজী, কারণ সমানভাবে ইলেকট্রনগুলো মৌল দুটো শেয়ার করেছে। এই দুটো ইলেকট্রন মানে এক বন্ধন, মানে এক বন্ধন, এটাকে লেখা হয় এইভাবে। কটা ইলেকট্রন, দুটি ইলেকট্রন, এক বন্ধন এইভাবে লেখা হয়। আবার দ্বিবন্ধন মানে কটা ইলেকট্রন হবে বলো, দ্বিবন্ধন হলে 4টে ইলেকট্রন হবে, 4টি ইলেকট্রন, দ্বিবন্ধনকে এভাবে লেখা হয় দুটো বন্ড। ত্রিবন্ধন 6টি ইলেকট্রন, ট্রিপল বন্ডের মতো হবে। এখন অক্সিজেনে আসা যাক। হাইড্রোজেন তো খুব সহজ লাগলো। অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি, 2, 6। কটা ইলেকট্রন প্রয়োজন অক্সিজেনের, 8টা হওয়ার জন্য নিকটতম অক্সিজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌলকে নিয়নের ইলেকট্রন 10টা, অক্সিজেনের ইলেকট্রন 8টা। তাহলে অক্সিজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌলকে নিয়নের মতো কাঠামো লাভ করতে হবে। নিয়নের ইলেকট্রন বিন্যাস কিরকম, 2, 8, বাইরের কক্ষে 8টা হতে হবে। অক্সিজেনের কটা আছে, 6টা। কটা দরকার, দুটো। তাহলে অক্সিজেন কিভাবে শেয়ার করবে, অক্সিজেনের দুটো দরকার, দুটো অক্সিজেন পরমাণু আছে। তাহলে যদি এরকম হয়, এরও 2, 6, দুজনেই দুটো করে যদি শেয়ার করে, তাহলে একটা দুটো ইলেকট্রনের জোড় গঠন হবে। তাহলে কিরকম হবে, এখানে দুটো, এই অক্সিজেনও দুটো দিল। বাইরের কক্ষে মোট কটা আছে, এটারও 6টা আছে, এটারও 6টা আছে। তাহলে দুটো করে ইলেকট্রন জোড় পড়ে থাকছে। এখন এই যে দুটো ইলেকট্রন, এই ডান দিকের অক্সিজেনটা এবং বাঁ দিকের অক্সিজেনটাও দুটো ইলেকট্রন নিয়ে একটা কি করেছে, ইলেকট্রন জোড় গঠন করছে এরা, এবং এটাকে দুজনেই সমানভাবে ব্যবহার করছে। এটাই বন্ধন তৈরি করবে। এটা কি বন্ধন তৈরি করবে, দ্বিবন্ধন। 4টে ইলেকট্রন দ্বিবন্ধন তৈরি করবে। তাহলে এটার সংকেতটা এইভাবে লিখবো আমরা, O ডাবল বন্ড O। এখানে অবশ্যই লেখা উচিত, এই ইলেকট্রনগুলো লেখা উচিত যেগুলো পড়ে আছে বাইরের কক্ষের ইলেকট্রন, কিন্তু রাসায়নিক বন্ধনে, সমযোজী বন্ধনে অংশগ্রহণ করেনি। এই ইলেকট্রনগুলোকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার ইলেকট্রন। এটাকে কিভাবে লেখা উচিত, H বন্ড H।
হাইড্রোজেনের মলিকিউলে কিন্তু কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। এবার চলে আসবো আমরা নাইট্রোজেনে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 2, 5। কটা দরকার? নাইট্রোজেনের ইলেকট্রন মোট 7টা, নিয়নের 10টা, নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন 3টে দরকার। তাহলে 3টে করে দিলে, 3টে যদি নাইট্রোজেন দেয়, অন্য একটা নাইট্রোজেনও 3টে নেবে, 3টে করে শেয়ার হবে। তাহলে আমি বোঝাতে পারলাম নাইট্রোজেনের এখানে 5টা, মানে 3টে দরকার। 3টে যদি নাইট্রোজেনের দরকার হয়, 3টে দিলে তবে 3টের আরও ভাগ পাবে। তাহলে নাইট্রোজেনের বাড়ি কক্ষে 5টার মধ্যে 3টে এখানে জোড় গঠন করার জন্য দিল, আর 2টো পড়ে রইল। এই নাইট্রোজেনটাও তাই, 3টে এই জোটটাকে গঠন করলো। তাহলে এর বন্ধনটা কিরকম হবে? ত্রিবন্ধন, N ট্রিপল বন্ড N, একটা করে লোন পেয়ার পড়ে থাকবে। এগুলো গেল হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল। হোমোনিউক্লিয়ার কেন বলছি? সবই সেম অ্যাটম, হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন অক্সিজেন, নাইট্রোজেন নাইট্রোজেন। হোমোনিউক্লিয়ার ডায়াটমিক কেন বলছি? 2টো করে অ্যাটম আছে বলে। হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে আমি এটা দেখালাম। এবার আসবো হেটেরোনিউক্লিয়ার মলিকুলের ক্ষেত্রে, সেগুলো দেখবো। আগে বোর্ডটাকে একটু পরিষ্কার করে নিই। হেটেরোনিউক্লিয়ার মলিকুলগুলোর ক্ষেত্রে দেখা যাক। হাইড্রোজেনের একটা ইলেকট্রন, ক্লোরিনের 7টা। তাহলে এই হাইড্রোজেন যদি 2টো পেতে চায়, একটা ইলেকট্রন শেয়ার করতে হবে। ক্লোরিনের বাইরের কক্ষে দেখছি 7টা ইলেকট্রন। ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গন 2, 8, 8। ওর 8টা হতে গেলে ওকেও একটা ইলেকট্রন শেয়ার করতে হবে। তাহলে হাইড্রোজেন একটা ইলেকট্রন ক্লোরিনের সাথে শেয়ার করলো, ক্লোরিনও হাইড্রোজেনের সাথে শেয়ার করে ওই একটা জোড় গঠন করলো, যেটাকে হাইড্রোজেনও ব্যবহার করবে, ক্লোরিনও ব্যবহার করবে। হাইড্রোজেনের ইলেকট্রন হয়ে গেল 2টো, ব্যবহার করার কার্যকরী ইলেকট্রন হয়ে গেল 2টো। ক্লোরিনের ক্ষেত্রে হয়ে গেল 2, 4, 6, 8টা। ফলে এটা বন্ড, এটাকে লেখা যাবে H বন্ড Cl, একটা সিঙ্গেল বন্ড দিয়ে লেখা যাবে। অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি। আচ্ছা, জলের ক্ষেত্রে আগে দেখে নিই। হাইড্রোজেনের একটা, অক্সিজেনের 2, 6। এখন অক্সিজেনের 2টো প্রয়োজন, এই হাইড্রোজেনের একটা করে প্রয়োজন। তার মানে এই হাইড্রোজেনের সাথে একটা শেয়ার করবে, এই হাইড্রোজেনের সাথে একটা শেয়ার করবে। তাহলে অক্সিজেনের সমস্যাটা মিটে যাবে। তাহলে অক্সিজেন এটার সাথে একটা শেয়ার করে একটা পেয়ার গঠন করলো, হাইড্রোজেনটাও তাই। এই হাইড্রোজেন 2 জায়গা থেকেই যে পেয়ারটা গঠন করেছে, একটা করে শেয়ার পাবে। এবং এইভাবে এটাকে আমি লিখতে পারবো। ক্লোরিনের এখানে 3টে ইলেকট্রন পেয়ার থাকবে, 3টে পেয়ার মানে 6টা ইলেকট্রন। এখানে অক্সিজেনের 2টো ইলেকট্রন পেয়ার থাকবে, মানে 4টে ইলেকট্রন থাকবে। নাইট্রোজেনের ক্ষেত্রেও সেম, নাইট্রোজেনের 3টে দরকার, 5টা মোট ইলেকট্রন, মোট 5টা ইলেকট্রন বাইরের কক্ষে আছে, 3টে ইলেকট্রন দরকার। 3টে হাইড্রোজেনের সাথেই শেয়ার করবে একটা করে ইলেকট্রন। নাইট্রোজেন বাঁদিকের হাইড্রোজেনের সাথে একটা শেয়ার করেছে, ডান দিকের হাইড্রোজেনের সাথে একটা শেয়ার করেছে, এটার সাথে একটা শেয়ার করেছে, উভয় মিলে একটা করে জোড় গঠন করেছে এবং এইরকম একটা কাঠামো গঠন করেছে। ফলে এটার এইটা হবে অ্যামোনিয়ার বা NH3 এর স্ট্রাকচার। এইভাবে রাসায়নিক বন্ধনগুলো গঠিত হয়। এই যে যৌগগুলো রাসায়নিক সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হলো, সেই যৌগগুলোকে বলা হয় সমযোজী যৌগ, কোভ্যালেন্ট কম্পাউন্ড বা সমযোজী যৌগ। এই যৌগগুলো সাধারণত এই যে বন্ধন তৈরি হচ্ছে, এই বন্ধনগুলো ভাঙতে একটা নির্দিষ্ট এনার্জি লাগে। এগুলো বৈশিষ্ট্য কীরকম হয়? 1 নম্বর, এগুলো সাধারণত তরল বা গ্যাসীয় হয়, বা কঠিন হলেও নরম সফট হয়, যেমন সোডিয়াম যেমন সোডিয়াম নয়, সালফার টালফারের মতো হবে। এগুলো বেশিরভাগই জলে অদ্রাব্য, ব্যতিক্রম আছে কিন্তু অনেক। বেশিরভাগই জলে অদ্রাব্য। জলে অদ্রাব্য না বলে ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য বলা উচিত। জলে অনেকেই দ্রাব্য হয়, অনেক সমযোজীযৌগই দ্রবীভূত হয়, সেগুলোর কারণ হাইড্রোজেন বন্ড, সেগুলো বড় হয়ে পড়বে। 3 নম্বর, এগুলোর বন্ধনের অভিমুখ আছে, এটা খুব ভালো পয়েন্ট, ছেলেরা বুঝতে পারে না, মুখস্থ করে নেয়। এদের বন্ধনের অভিমুখ আছে, তার মানে হলো তোমরা তো ইলেকট্রোনেগেটিভিটি পড়েছো পর্যায় সারণী চ্যাপ্টারে। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের চেয়ে বেশি, ফলে এই বন্ধনের ইলেকট্রনটাকে ক্লোরিন একটু নিজের দিকে টেনে নেবে। মানে বন্ধনের ইলেকট্রনগুলো কোন দিকে অগ্রসর হবে, কোন দিকে গমন করবে, সেটাই হলো বন্ধনের অভিমুখ। বোঝা গেছে? এগুলো যেহেতু তরল বা গ্যাসীয় হয়, এদের গলনাঙ্ক
গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম হয়। এগুলো ওর বিশেষ বৈশিষ্ট্য, আরও অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো তোমরা আস্তে আস্তে পড়বে, এগুলো বিশেষ বৈশিষ্ট্য এদের হয়। আচ্ছা, এবার চলে আসবো আমরা তড়িৎযোজী বন্ধনে, এবং তার আগে বোর্ডটাকে একটু পরিষ্কার করে নিই। দুটো তড়িৎযোজী যৌগ এঁকে রেখেছি, এটা আমি বোঝাবো তোমাদেরকে যে এরা কিভাবে তৈরি হলো। NaCl এর মধ্যে সমযোজী বন্ধন হবে না, কারণ সোডিয়াম তড়িৎ ধনাত্মক মৌল, গ্রুপ 1-এ থাকে, ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি, মেটালিক প্রপার্টি বেশি। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে চায়, ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি। এটা ইলেকট্রন ছাড়তে চায়, এটা গ্রহণ করতে চায়। এদের মধ্যে কখনো সমঝোতা হবে না, দুজনেই ইলেকট্রন সমানভাবে ব্যবহার করবে না। এরা একজন ছাড়তে চায়, একজন নিতে চায়, খুব স্বাভাবিক ব্যাপার। একজন ইলেকট্রন ছাড়বে, সেটা ও নেবে। এখন সোডিয়াম কটা ইলেকট্রন ছাড়তে চাইবে? ইলেকট্রন বিন্যাস দেখে বোঝা যাচ্ছে 2, 8, 1 ওর ইলেকট্রন বিন্যাস, ও একটা ছাড়তে চাইবে। ক্লোরিনের প্রয়োজন কটা? একটা প্রয়োজন, তাহলে 8 হয়ে যাবে। খুব সহজভাবে ওদের সম্পর্কটা স্থাপিত হয়েছে। সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়বে, 2, 8, 1 লুইস ডট স্ট্রাকচার এঁকেছি। একটা ইলেকট্রন, বাইরের কক্ষে ইলেকট্রনটা ক্লোরিনকে দান করে দেবে, ফলে সোডিয়াম ইলেকট্রন হারাবে। 3টে কক্ষ ছিল, 2টো কক্ষে ইলেকট্রন থাকবে, 2, 8 হয়ে যাবে ইলেকট্রনিক কনফিগারেশন। ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করে 2, 8, 7 ছিল, হয়ে যাবে 2, 8, 8। ফলে NaCl এর এদের মধ্যে এবার এটাও স্টেবল হয়ে গেল, এটা স্টেবল, কিন্তু এটা তাহলে কম্পাউন্ড তৈরি করছে কি করে? তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে। এটা একটা ক্যাটায়ন, এটা একটা অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে তড়িৎ আকর্ষণ বলের দ্বারা কম্পাউন্ডটা গঠিত হচ্ছে, এবং এই কম্পাউন্ডটা সুস্থিত করার জন্য, এই কম্পাউন্ডটাকে স্টেবল করার জন্য যে শক্তিটা কাজে লাগে লিখে রাখতে পারো, সেটা হলো ল্যাটিস শক্তি। এই কোনো একটা আয়নীয় যৌগের বা তড়িৎযোজী যৌগের ল্যাটিস শক্তি বা জালক শক্তি যত বেশি হবে, যৌগটা তত বেশি স্টেবল হবে। শুধু টার্মটা জেনে রাখো, এর ডিটেল আলোচনা তোমরা ক্লাস 11-এ গিয়ে শিখবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও ইলেকট্রন বিন্যাস 2, 8, 2, ওর দুটো ইলেকট্রন ছেড়ে দিলে ইলেকট্রন বিন্যাসটা 2, 8 হয়ে যাবে। অক্সিজেনের ক্ষেত্রে 2, 6 ইলেকট্রন দুটো প্রয়োজন, দুটো ইলেকট্রন প্রয়োজন, মানে এখানে দুটো মেটাল, ইলেকট্রন ছাড়তে চাইছে অক্সিজেন, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইলেকট্রন গ্রহণ করতে চাইছে, খুব ভালোভাবেই খাপ খেয়ে গিয়ে এদের তৈরি হবে। ম্যাগনেসিয়াম ইলেকট্রন ছেড়ে, দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে Mg2+ হবে, ছেড়ে দিয়ে এখানে এর ইলেকট্রন বিন্যাস হবে 2, 8। অক্সিজেনের ক্ষেত্রে হবে 2, 8। ম্যাগনেসিয়াম অক্সাইড তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হবে। এখন অনেকের মনে প্রশ্ন, খুব ভালো করে অনেকেই ভেবে নেয় যে মেটাল, একটা ধাতু একটা অধাতু থাকলেই তড়িৎযোজী যৌগ তৈরি হয়। এটাই হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়, কিন্তু এর ব্যতিক্রমও কিছু আছে, যেখানে ধাতু থাকলেই যে তড়িৎযোজী বন্ধন হবে এই ধারণাটা ভুল প্রমাণিত হবে। যেমন AlCl3, এটা কিন্তু সমযোজী। Mn2O7 সমযোজী। BaO2 সমযোজী। MnO2 সমযোজী। এগুলো মাথায় রেখো, কাজে লাগবে। ধাতব যৌগ কিন্তু সমযোজী বন্ধন গঠন করে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আবার HCl এর উপর খুব ভালো একটা প্রবলেম আছে, 2017-18 সালে পড়েছিল মাধ্যমিকে। আমি বলি, মুছে নিই বোর্ডটা। হাইড্রোজেন ক্লোরাইড, এটা অ্যাকচুয়ালি একটা গ্যাস। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। কেউ যদি হাইড্রোজেন ক্লোরাইডের ল্যাবে দেখে থাকো, দেখবে ওর মুখ থেকে গ্যাস বেরোয় বা ভেপোরাইজ হয়, সাদা সাদা ধোঁয়া দেখতে পাওয়া যায়। হাইড্রোজেন ক্লোরাইড আবার যখন অ্যাসিডিক ফর্মে থাকে, অ্যাসিড যখন বলি ওটাকে, ওটা জলে দ্রবীভূত অবস্থায় থাকে, জলে ওটাকে দ্রবীভূত করা থাকে। এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা এটা সমযোজী বা কোভ্যালেন্ট, কিন্তু এই অ্যাসিডটা আয়নিত হয়।
কেন আয়নিত না হলে H+ আয়ন বা H2+ আয়ন দেবে না? HCl জলে আয়নিত হলে তবে তো H3+ আয়ন তৈরি হবে, আর H2+ আয়ন তৈরি না হলে সেটাকে অ্যাসিড বলতে পারবো না। তাহলে আয়নিত হচ্ছে মানে আয়ন তৈরি করছে, আয়ন অ্যাসিডিটি দেখাচ্ছে মানে আয়ন তৈরি করছে, আয়ন তৈরি করছে মানে আয়নীয় ধর্ম দেখাচ্ছে। তাহলে HCl আয়নীয় না সমযোজী কি লিখবো? HCl আয়নীয় যৌগ, সমযোজী যৌগ। HCl সমযোজী যৌগ। যখন জলে দ্রবীভূত করা হয়, জল এমন একটা দ্রাবক, HCl এর এই যে আমি বলেছিলাম এদের মধ্যে বন্ধনের একটা এরকম ওদের মধ্যে একটা সমস্যা আছে, হাইড্রোজেনের থেকে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিতে চায়, জল সেটা হেল্প করে। কি করে হেল্প করে জানো? H2O, এদের মধ্যে তো সমস্যা আছে। H2O, এই যে অক্সিজেনটা H2O, অক্সিজেনটা তো ইলেকট্রোনেগেটিভ আর এটা পজিটিভ, এই পজিটিভ নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ হয়, এই আকর্ষণের ফলে H+টাকেও টেনে নেয়, ফলে H+টাকে টেনে নিলে কি হবে? H3O+ আর বাকিটা Cl-, চাইছিলই ইলেকট্রনটা আমি একটু টেনে নিই, এবং সেটা পারছিল না, কারণ ওর ক্ষমতা অত বেশি নয়, হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা খুব একটা বেশি নয়। সেই হাইড্রোজেনটাকে টেনে নেওয়ার জন্য হেল্প করলো জলের অণুগুলো H+টাকে টেনে নিয়ে। এবার জলের অণু কেন টানলো সেটা নিয়ে যদি বলি একটু ডিপে হয়ে যাচ্ছে। এই লোন পেয়ারগুলো থাকার জন্য, এদের ইলেকট্রনগুলো তো পড়েই আছে, হাইড্রোজেন যদি বেরিয়েও যায়, H+টা এখান থেকে যে H+টা বেরোচ্ছে, সেই H+টার কোনো ইলেকট্রন নেই, কিন্তু এখান থেকে ইলেকট্রনও পেয়ে যাচ্ছে। সেই জন্য HCl থেকে ভেঙে গিয়েও H3+ যখন তৈরি করছে, তখন তার কোনো স্টেবিলিটি খুব একটা হেরফের হচ্ছে না। সেই জন্য জলীয় মাধ্যমে ওটা আয়নীয় অবস্থায় থাকে। গ্যাসীয় অবস্থায় বা তরল অবস্থায় একটা কথা মাথায় রাখতে হবে, তরল HCl আর অ্যাসিডিক HCl বা জলীয় HCl দুটো এক জিনিস নয়। তরল HCl মানে HCl যে গ্যাসটা আছে সেটাকে চাপের প্রভাবে তরলে পরিণত করা হয়েছে, আর HCl যে অ্যাসিড দেখি আমরা, তরল দেখি, সেটা কিন্তু জলে দ্রবীভূত করা হয়। জলে দ্রবীভূত করা মানে জলের সাথে মেশানো, আর তরলে পরিণত করা মানে গ্যাসিয়াস অবস্থা থেকে সেটা তরল অবস্থায় নিয়ে আসা হয়েছে যে কোনো উপায়ে। ফলে তরল আর গ্যাসীয় HCl সমযোজী হবে, আর অ্যাসিডিক HCl হবে আয়নীয়। এটা যেন মাথায় থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন চলে আসি আয়নীয় যৌগের ধর্মগুলোতে, তার আগে বোর্ডটাকে পরিষ্কার করি। তড়িৎ যৌগগুলো যে সমস্ত যৌগগুলো তড়িৎ বন্ধনের মাধ্যমে তৈরি হয় তাদেরকে বলা হয় তড়িৎ যৌগ। এদের কি হবে? এরা বেশিরভাগই কঠিন হয় বা তরল হতে পারে কিছু যৌগ। যেহেতু কঠিন তরল হয়, এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক খুব উচ্চ হয়। এরা বেশিরভাগই জলের মতো ধ্রুবীয় দ্রাবক, যেমন জল ভালোভাবে দ্রাব্য হবে। এদের বন্ধনের কোনো অভিমুখ নেই। এরা দ্রুত গতিতে বিক্রিয়া করে। যখন এরা বিক্রিয়া করে উপযুক্ত মাধ্যমে, দ্রুত গতিতে বিক্রিয়া করে, কারণ এটা আয়নীয় ফর্মে থাকে। তোমরা জানো অ্যাসিড আর ক্ষারের মধ্যে যখন বিক্রিয়া করানো হয় খুব দ্রুত বিক্রিয়া হয়। কত সময় লাগে জানো তোমরা? 10⁻16 to 10⁻18 সেকেন্ড মাইনাস আছে পাওয়ারে। দেখো অ্যাসিড আর ক্ষারের মধ্যে যখন বিক্রিয়া, অ্যাসিড আর ক্ষার তো আয়নীয় যৌগগুলোর মধ্যে যখন বিক্রিয়া হয় এত কম সময় লাগে, মাত্র 10⁻16 থেকে 10⁻18 সেকেন্ড সময় লাগে, খুব কম সময় লাগে। তার কারণ এরা যখনই উপযুক্ত দ্রাবকে বিক্রিয়া করানো হয়, যখনই দ্রাবকে দেওয়া হবে, এরা সহজে আয়নিত হয়ে গিয়ে বিক্রিয়া করে নেবে। তোমরা অ্যাসিড আর ক্ষার মিশিয়ে দেখবে, ধরো NaOH এর মধ্যে ফেনফথ্যালিন দিয়েছি, গোলাপি হয়েছে, তাতে HCl ঢেলে দাও, মুহূর্তের মধ্যে ওটা আবার বর্ণহীন হয়ে যাবে। জানো তোমরা এগুলো। তো এগুলো এর বৈশিষ্ট্য, আরও অনেক বৈশিষ্ট্য আছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি, সংকেত ভর। তড়িৎ যৌগের আণবিক ভর কথাটা ঠিক নয় বলা। যেমন ধরো জলের আণবিক ভর, কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, 2 আছে, প্লাস অক্সিজেনের আণবিক ভর 16, একটা আছে, সমান 18। এই H2O এর মলিকিউলটার প্রকৃত অস্তিত্ব আছে, তাই এটার আণবিক ভর বলাটা ঠিক আছে। H2O অণুর অস্তিত্ব আছে, কিন্তু NaCl
NaCl বলে কিছু হয় না। NaCl এ কি হয়, একটা সোডিয়ামের চারপাশে 6টা করে Cl মাইনাস থাকে। চারপাশে কথাটা আমাদের চলতি বাংলায় বলা হয়ে যাচ্ছে, একটা Na প্লাস 6টা Cl মাইনাস দ্বারা চারদিকে ঘেরা হয়ে থাকে, আবার একটা করে Cl মাইনাস 6টা করে Na প্লাস আয়ন দ্বারা ঘেরা হয়ে থাকে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে ভালো করে বুঝে নিতে পারো। NaClটা কীরকম হয় জানো, Cl মাইনাসটা ধরো এরা ঘর, একটা ঘরের মধ্যে কটা থাকে, কটা দেওয়াল থাকে, 6টা দেওয়াল থাকে। 6টা দেওয়ালের মাঝখানে 6টা Cl মাইনাস আয়ন আছে, এরকম ভাবো। 6টা দেওয়ালের মাঝখানে 6টা ছাদ, মেঝে, দুদিকের দেওয়াল, অন্য দুদিকের দেওয়াল, মোট 6টা দেওয়ালের মাঝখানে ধরো Cl মাইনাস আছে। আর প্রত্যেকটা যে কর্নার, এই কোণগুলো শীর্ষবিন্দুগুলো, ওইগুলোতে 8টা Cl মাইনাস আছে। কোথায় কোথায় বললাম, ওই 8টা কোণে 8টা Cl মাইনাস আছে, আর 6টা দেওয়ালের মাঝখানে 6টা Cl মাইনাস আছে। আর Na প্লাসটা কোথায় আছে, Na প্লাসটা আছে ধরে নাও এই ঘরটার ঠিক মাঝখানটা, এই জায়গাটায়, এই পাখা থেকে নিচে, এখান থেকে, মানে এই ঘরটা যদি 8 ফুট হয়, উপর থেকে 4 ফুট নিচে, নিচে থেকে 4 ফুট উপরের মাঝখানের জায়গাটায়, যেখানটা হচ্ছে ওখানে Na প্লাস আছে। তাহলে একটা Na প্লাসের চারিদিকে কটা Cl মাইনাস হবে, ছাদে একটা, মানে 6টা দেওয়ালের মাঝখানে 6টা Cl মাইনাস Na প্লাসটাকে পরিবৃত করে আছে। খেয়াল করে দেখো, তার মানে ওইভাবে Cl মাইনাসটাকে বোঝা যাবে। ইমাজিন করা খুব মুশকিল, 3D ফিগার দিয়ে দেখানো সম্ভব হবে। যাই হোক, তার মানে NaCl বলে কোনো মলিকুল পেলাম কি, ওইভাবে Na প্লাস আর Cl মাইনাস আয়নগুলো কোনো একটা কেলাসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফলে NaCl বলে কোনো অণুর অস্তিত্ব পেলাম না, আয়নগুলো সাজানো আছে। Na প্লাস আর Cl মাইনাস 1:1 রেশিওতে আছে বলে আমরা ওর সংকেতটাকে NaCl ধরে নিচ্ছি। তাই NaCl এর আণবিক ভর বলা উচিত নয়, NaCl এর ক্ষেত্রে বলা উচিত NaCl সোডিয়ামের হলো 23 আর ক্লোরিনের হলো 35.5 সমান 58.5। এটা হলো NaCl এর সংকেত ভর। এটা NaCl এর আণবিক ভর, যদিও আমরা অনেক সময় ভুল করেই বলে ফেলি NaCl এর সংকেত ভর বলা উচিত। ঠিক আছে, আর একটা বন্ধনের কথা যেটা বলছিলাম সেটা হলো অসমযোজী বন্ধন। অসমযোজী কথাটা থেকে বোঝা যাচ্ছে অসম, কোনো সাম্য ব্যাপারটা নেই। হাইড্রোজেনের দেখতে পাচ্ছ এখানে প্রোটনের কোনো ইলেকট্রন নেই, H প্লাস আয়ন। আর অ্যামোনিয়া বন্ধন গঠন করার পর একটা জোর পড়ে আছে, যেটাকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোর বা লোন পেয়ার, একটু আগে বললাম। তো এখন এই অ্যামোনিয়া কি চাইবে, ওর লোন পেয়ার তো পড়েই আছে, ব্যবহার হচ্ছে না, প্রোটনকে যদি দান করা যায় তাহলে এটা একটা যৌগ গঠন হবে। তাহলে এটা কেমন হবে, NH এরকম একটা NH4 প্লাস আয়ন গঠন হবে। এখানে এই অসমযোজী বন্ধনকে অ্যারো দিয়ে লেখা হয়। যে মৌলটা ইলেকট্রন দান করছে তার দিক থেকে যাকে দান করছে তার দিকে একটা অ্যারো থাকে, যে দান করছে তার দিক থেকে যাকে দান করছে তার দিকে একটা অ্যারো থাকে, যে দান করছে তার দিক থেকে যাকে দান করছে তার দিকে অ্যারোটা থাকবে। বোঝা গেছে নিশ্চয়ই? এটাই হলো অসমযোজী বন্ধন। যদিও এটা মাধ্যমিকে পড়ার সম্ভাবনা খুবই কম, তবে একটা প্রশ্ন আসতে পারে যে সমযোজী বন্ধন আছে, আয়নীয় বন্ধন আছে এবং অসমযোজী বন্ধন আছে, তিনটেই উপস্থিত। সমযোজী, আয়নীয়, তড়িৎযোজী, সমযোজী, আয়নীয়, অসমযোজী, 3 রকম বন্ধন আছে। এরকম একটা যৌগের উদাহরণ NH4Cl বলবো আমি। কিভাবে, NH4 প্লাসটা তো এইভাবে তৈরি হচ্ছে, তার সাথে Cl মাইনাস ক্যাটায়ন আয়ন তড়িৎ আকর্ষণ বলের সাথে যুক্ত হবে, ফলে এটা 3 রকম বন্ধন দেখা যাবে। NH3 এর মধ্যে সমযোজী বন্ধন, NH4 প্লাসের মধ্যে সমযোজী এবং অসমযোজী, আর পুরো NH4Cl NH4Cl এর মধ্যে সমযোজী, অসমযোজী এবং তড়িৎযোজী 3 রকম বন্ধনই বর্তমান। এই পর্যন্তই আমাদের কেমিক্যাল বন্ডিংয়ের। এর উপর অনেক প্রশ্ন ঘাটতে হবে, টেস্ট পেপার করতে হবে, কোশ্চেন ব্যাংক করতে হবে, ভালোভাবে রেডি করতে হবে যাতে একটা প্রশ্ন হাত ছাড়া না হয়। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, যাতে করে অনেকেই উপকৃত হতে পারে। থ্যাংক ইউ।